নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমাদের অনুষ্ঠান আপনারা জানেন, নক্ষত্রের আলো স্টুডিও এবং সেই অনুষ্ঠান সমস্যার সমাধান। আমাদের এই সমস্যার সমাধান অনুষ্ঠানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিত্ব আমাদের কাছে আসেন এবং তাদের সাথে অনেক গল্প, অনেক আলোচনা, অনেক বিষয় নিয়ে কিন্তু এখানে আড্ডা হয় এবং সেই আড্ডাতে আজকের এই নক্ষত্র আলোতে একজন ব্যক্তি এসছেন। জানেন তো কে সে? সেই ব্যক্তি, যেই ব্যক্তি বাদশা অভিনীত, সেই বাদশা, যে বাদশা সবার মনে গেঁথে আছে তার অভিনয়। এবং সেই শিল্পী, আমরা যখন কোনো শিল্পীকে দেখি এবং ছোট্ট শিশু অভিনয় দেখে আমরা যখন মুগ্ধ হয়ে যাই, আমাদের শরীরের পশম যখন দাঁড়িয়ে যায়, হ্যাঁ, সেই মাস্টার মাস্টার শঙ্কর। জানেন তো, সেই মাস্টার শঙ্কর আজ কিন্তু সেই মাস্টার শঙ্কর আর নেই। কি হয়েছে? এই যে জার্নি, এই জার্নিতে সে ডক্টর শঙ্কর এবং এখন কিন্তু সে অনেক অনেক বড় জায়গায় এবং সে অভিনয়ের পাশাপাশি কিন্তু সে একজন শিক্ষক এবং সে কিন্তু অধ্যাপক। আজকে আমরা তার কাছ থেকে জানবো যে আমাদের এই যে জার্নিটা হয় না, আমরা ছোট্ট শিশু শিল্পী থেকে একটা বড় জায়গায় পৌঁছে যাই, আবার কেউ কেউ কিন্তু হারিয়েও যায়। এই হারিয়ে যাওয়া আবার ওঠা, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের জ্যোতিষ আলোচনা থাকবে যে আমাদের গ্রহ নক্ষত্র কতটা হেল্প করে একটা মানুষকে তার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমাদের জ্যোতিষ, আমাদের অ্যাস্ট্রোলজি, আমাদের গ্রহ নক্ষত্রর কোন ঘরে কিভাবে কি করলে সাফল্য শীর্ষে, হাতে কোন রেখা কোন চিহ্ন থাকলে সেই মানুষটাকে দীর্ঘ একটা জায়গায় পৌঁছে দেওয়া যায়, যে জায়গায় পৌঁছতে গেলে মানুষের দিনের পর দিন লেগে যায় কিন্তু পৌঁছতে পারে না। হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো বাধা এসে তাকে পিছনে কিন্তু একদম নিয়ে চলে যায়। কিন্তু এই মানুষটি সত্যি, এনার অনেক অভিনয় আমরা দেখেছি। আমি কেন, আমার বাবা দেখেছে এবং আমার মা দেখেছে এবং আমার বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিত্বরা আছে তারা দেখেছে এবং তারা বলেছে যে এই মানুষের অভিনয় একটা অন্যরকম। ইনি যেমন অভিনয় করে, তার সাথে সাথে ইনি কিন্তু ঈশ্বরের নাম বা ঈশ্বরের গান, ঈশ্বরের কবিতা, ঈশ্বরের ধ্যান, ঈশ্বরের মন্ত্র নিয়মিত পাঠ করে। তাই তো সেই মাস্টার, সেই শিশু শিল্পী মাস্টার শঙ্কর আজ মহান ডক্টর শঙ্কর। আমরা তার কাছ থেকে শুনে নেব এবং সেই ব্যক্তির জার্নি সম্পর্কেও জানবো। আগে ওনাকে একটু আলাপ করিয়ে দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নক্ষত্র আলো অনুষ্ঠানে। আপনি আপনার জার্নিটা আপনি আমাদের দর্শক বন্ধুদের বলবেন। আপনি তো গোড়াতেই আমার পরিচয়টা দিলেন যে আমি পেশায় অধ্যাপক আর নেশায় হচ্ছে অভিনেতা। তো অভিনেতা তো চট করে হতে পারিনি, তার একটা সূত্র আছে। খুব ছোটবেলায় ছবির জগতে এসেছি, খুব ছোটবেলাতে, এবং সেটাও হয়েছে কিন্তু একেবারে আচমকাই। অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা, অগ্রদূত মানে সুচিত্রা উত্তমের সব সুপারহিট ছবির যিনি পরিচালক, সেই বিভূতি লাহা আমার এক আত্মীয়ের বাড়িতে আমাকে আবিষ্কার করেন। বাবার কাছে প্রপোজাল রেখেছিলেন যে তারা তাদের নির্মীয়মান ছবি বাদশার মধ্যে শিশু শিল্পী রোলে আমাকে নেবেন। কিন্তু বাবা শুনে বললেন, সিনেমায় নামা নামা মানে তো নামা, মানে অতঃপাতে যাওয়া। তা আমার ছেলে শুধু শুধু পড়াশুনো নষ্ট করে তাকে অতঃপাতে পাঠাবো কেন? তখন বিভূতি লাহা গুছিয়ে বলেছিলেন যে একটা বাচ্চা যখন শুটিং করতে আসবে তখন তার সঙ্গে কোনো না কোনো গার্জিয়ান যাবে, সে বাবা মা যেই হোক, একজন নাকি একজন যাবেনি। তারপরে রোড শুটিং নেই, বাদশা ছবির আউটডোর শুটিং নেই। আর বিভূতি লাহা খুব ইংরেজদের মতো টাইম মেনটেন করতেন, বিকেল 5টায় প্যাক আপ। ফলে এই বাচ্চাটার তো পড়াশোনার ক্ষতি হওয়ার কোনো জায়গা নেই। বিভূতি লাহা এত সুন্দর করে বাবাকে বোঝালেন যে বাবা তখন রাজি হলেন। সেই সূত্র ধরে আমার বাদশা ছবির মধ্য দিয়ে আসা। এবং বাদশা লোকে কেন মনে রেখেছে? যে ওই ছবিতে কুকুর, বাঁদর, ছাগল নিয়ে যেসব খেলা দেখিয়ে গান গেয়েছি সেগুলো লোকের মনের মধ্যে দাগ কেটে রয়েছে।
লাল ঝুটি কাকাতুয়া। আমি একটা চাই আপনি যে গান করেছেন ওই বইয়ে, কিন্তু আমি চাই আমার দর্শক বন্ধুরা কিন্তু ওই গানটা আপনার মুখ দিয়ে শুনবে। আপনি যদি 2 লাইন ওই গানটা একটু করেন। আমার মুখে ফার্স্ট সিনটাই ছিল একটা গান দিয়েই, সেটা হচ্ছে আমার নাতি এখন এই 6+ আমার নাতি, সেও এখন গানটা গাইছে। সব বাচ্চারাই গান শেখার সময় সেটাই শুরু করে। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। জেদ বড় লাল পেরে টিয়া রং শাড়ি চাই, মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই। বাটা ভরা পান দেব মান কেন যায় না, লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না। ধন্যবাদ। সত্যি এটার কথা- সময় একটা মজার ঘটনা বলি। এই যে কুকুর বাদর ছাগল নিয়ে যে খেলা দেখানোর যে ব্যাপারটা, সেটা গানের সঙ্গে গাইতে হবে, লিপ দিতে হবে। রিহার্সাল চললো রাধা ফিল্ম স্টুডিওতে, সেই স্টুডিওটার এখন কোনো অস্তিত্ব নেই। তা সেইখানে ওই কুকুরটা এসেছিল একটা মানে ভালো লোকের বাড়ি থেকে, যারা মানে কামড় দেবেন এমন কুকুর, কিন্তু বাদর ছাগলটা রাখা হয়েছিল যারা মাদারির খেলা দেখিয়ে বেড়ায়, সেরকম 6 মাসের জন্য স্টুডিওর মধ্যে রাখা হয়েছিল। তা রিহার্সালের সময়, গানের রিহার্সালের সময় কালী ব্যানার্জি আমি দুজনে মিলেই রিহার্সাল দিচ্ছি। প্রথম 2 দিন ঠিকই গেল। তৃতীয় দিনের দিন আমি বাদরটার সঙ্গে অত্যন্ত বাদরামি করি, ছোটবেলা যা হয়। বাদরটা এই বাদর কলা খাবি, এই বাদর কলা খাবি করেছি, বাদর লাফ দিয়ে এসে ঠিক ডান গালে একটা কামড় বসিয়ে দিল। দর দর করে রক্ত বেরোতে শুরু করলো। সবাই তো হকচকিয়ে গেছে, বাবাকে ডেকে আনা হলো, সব শুটিং ক্যান্সেল। তারপরে সুস্থ হলাম, 14টা ইঞ্জেকশন দেওয়া হলো, মলম লাগানো হলো, ডাবের জল দিয়ে মুখ ধোয়া হলো, তারপরে আবার কাজ শুরু হলো। কিন্তু বিভূতি লাহার কাছে এই জন্য কৃতজ্ঞ থাকবো যে উনি কিন্তু অন্য বাচ্চাকে দিয়েও সেই কাজটা করাতে পারতেন, কারণ সব নাম করা আর্টিস্টদের ভ্যালুয়েবল ডেটস আটকে গেছে। বিকাশ রায়, কালী ব্যানার্জি, সন্ধ্যারানী, তরুণ কুমার, অসিত বরণদের মতো শিল্পীদের, কিন্তু উনি আমার জন্য ওয়েট করলেন। তারপরে যখন বাদর কুকুর নিয়ে খেলার সিন থাকতো, একটু সচকিতই থাকতাম যে বাদরটা যেন আবার একটু বাদরামি না করে। সেই সূত্রে আরেকটা গানে 2 লাইন করে দিচ্ছি। একদম 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 একদম। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, আমার বান্দর সুধায়, কুত্তা সুধায়, ছাগল সুধায় হায়, সকলেরই মা ছেড়ে আমার কেন নাই। শোন 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 মজার কথা ভাই, শোন 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 মজার কথা ভাই, আমার বান্দর সুধায়, কুত্তা সুধায়, ছাগল সুধায় হায়, সকলেরই মা ছেড়ে আমার কেন নাই। শোন 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 মজার কথা ভাই। আমি আপনার এই গানটা শুনে না, হ্যাঁ। আমি একটা কথা বলি যে হ্যাঁ। আজকের এই সময় গান করতে গেলে আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র চাই, ইনস্ট্রুমেন্ট চাই তো, কিন্তু আমি মনে হয় না যে আপনার এই খালি গলায় কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া এত সুন্দর গান হয়তো খুব কম মানুষ গেয়েছে। যারা খুব প্রফেশনাল তারাও মনে হয় না যে এত সুন্দর গলা এখনো আছে এই বয়সে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদটা আমি বুঝতে পারি। একদম একদম একদম। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ আমি বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি যে তিনি আমাকে সর্বদাই একটা আশীর্বাদ করেছেন। দেখুন আপনার সাথে আমার সাথে সম্পর্ক কেন, এই যে রামকৃষ্ণ, শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মানে দেখবেন আমার প্রত্যেকটা কিছুতে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, এই পরমহংস দেব, এই বাবা, এনার কিন্তু একটা পজিটিভ ভাইব আছে। কিন্তু এই বাবার নাম যদি কোনো বাজে ব্যক্তি, ধরুন খারাপ ব্যক্তি, মানে যে ব্যক্তিটা খুবই খারাপ, মানে সে খারাপ, সে যদি ভুল করেও এই বাবার নাম যদি স্মরণ করে বা বাবার নাম যদি জপ করে, শ্রী ঠাকুর রামকৃষ্ণ বা জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, রামকৃষ্ণ রামকৃষ্ণ যাই করে হোক, সে যেভাবে হোক জব করে না, কিছুদিনের মধ্যে তার মধ্যে একটা নেগেটিভ ভাইবটা কেটে একটা পজিটিভ ভাইব কিন্তু হবে। আমি অনেক সময় অনেক দিক থেকে আমি দেখেছি যে কোনো সমস্যার মধ্যে দিয়ে তুমি আছো, তুমি যদি মানে
ভক্তি দিয়ে বাবাকে যদি তুমি ডাকো না, অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। ঠিক কথা। আমি জানি আপনি একজন লেখক, আপনি লিখেছেন, আপনি আপনার বই আছে, মানে রামকৃষ্ণ ঠাকুরের অনেকগুলো বই উপরে। লিখেছি, হ্যাঁ, ঠাকুরকে নিয়ে আমার দুটো বই আছে। বই এবারে বইমেলা একটা বেরিয়েছে, হ্যাঁ 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 আপনাকে আমি একটা উপহার দেবো, একটা সংখ্যা হ্যাঁ। আর মানে গ্রন্থ। হ্যাঁ। গত বছর বইমেলা তো বেরিয়েছে। তো এটাই দেখুন ঠাকুরের একটা ভাইব না, ঠাকুর কিন্তু লিখিয়ে নেয়, হ্যাঁ, মানে সে আপনাকে কিন্তু চুজ করেছে যে আপনার হাত দিয়ে কিন্তু লিখবে। এই যে জায়গাগুলি না, এখানে কিন্তু একটা পজিটিভ ভাইব থাকে। দেখুন, সম্পর্ক সবার সাথে কিন্তু সুমধুর হয় না। এই যে এখানে না রাশি লগ্নের একটা ব্যাপার থাকে, এখানে একটা জ্যোতিষের ব্যাপার থাকে, এখানে একটা গ্রহের ব্যাপার থাকে, এখানে একটা কানেকশন, একটা ভাইব। যখন একটা ভাইব না মেলে তখন কিন্তু সে, দেখুন গ্রহের মধ্যেও কিন্তু শত্রু মিত্র রয়েছে। আমাদের ধরুন সান, সূর্য, এবার চন্দ্র, এবার সূর্য, চন্দ্র, শনি, কেতু, এদের মধ্যে কিন্তু একটা মৈত্রী ভাব, মানে কে মৈত্রী, কে খারাপ বা কে ভালো। যদি ভালো থাকে, যদি পজিটিভ থাকে, তাহলে পজিটিভ ভাইব দেবে। আর যদি মানে নেগেটিভ থাকে, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক ভালো নয়, মানে আপনার গ্রহের সাথে আমার গ্রহের মিল নেই, নেগেটিভ। তাহলে আপনার সাথে আমার সম্পর্ক ভালো হবে না, মানে আপনার ভালো কথাটাও আমার কিন্তু খারাপ লাগবে, বিশ্ববাদ মনে হয়। হ্যাঁ বিশ্ববাদ মনে হয়। আপনি 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 বললেন যে না না এটা দেখবেন অনেক জায়গায় মতের মিল হয় না, কিন্তু সম্পর্ক, রিলেশনে, বিস্তর ঘটে, বাড়িতেও, ফ্যামিলির মধ্যেও, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মিল নেই। ও বললো যে আজকে আমি সর্ষে দিয়ে ইলিশ দিয়ে খাবো, বলে না আমি ভাজা করবো, মানে মিল থাকবে না। এই যে একটা মতের মিল, এই জায়গাটা কিন্তু একটা আলাদা। আজকে আমরা আলোচনা করব বহু কিছু নিয়ে, বহু বিষয় নিয়ে। আজকে যখন দাদাকে পেয়েছি, আমার থেকে অনেক বড়, মানে গুণী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, এবং দেখে কিন্তু মনে হয় না এই মানুষটিকে এখনো চির যৌবন এবং লাবণ্য একটা ফেস। এই যে আপনাকে একটা কথা বলি, দেখবেন কালো হোক কিংবা ফর্সা হোক কিংবা শ্যামলা হোক, ডাজ নট ম্যাটার, এটা কোনো ম্যাটার না, কিন্তু একটা লাবণ্য, দেখবেন মন, মানে ভিতর থেকে যদি আপনার পজিটিভ ভাইব থাকে বা ভালো চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু আপনার এই যে মুখমণ্ডল কিন্তু লাবণ্যে ভরা থাকবে। আজকে এই মানুষটি, আজকে দেখুন এই মানুষটির বয়স এবং এই মানুষটির লাবণ্য, আপনারা একটু ট্যালি করুন। সবাই এই নয় যে আমরা ফিল্ম জগতে থাকবো বা গ্ল্যামারাস দুনিয়ায় আছি তার জন্য যে আমাদের সুন্দর বা বিশাল কিছু, তা নয়। হোক না সে শ্যামলা, হোক না সে কালো, হোক না সে ফর্সা, দেখবেন অনেক ফর্সা ব্যক্তিত্ব আছে, দেখতে ভালো লাগে না, কেমন একটা খসখসে ভাব, একটা মুডি টাইপের, মানে রুডি। দেখবেন যে সব থেকে বাজে ব্যবহার করে কোনো একটা ব্যক্তি, খুব খারাপ ব্যবহার করছে, মানে তার সাথে কথা বললে যে কেমন একটা বিরক্ত, মানে বিরক্ত ভাব, মানে সবসময় যেন একটা মানে মেজাজ নিয়ে থাকে। দেখুন সেই ব্যক্তির মুখমণ্ডলটা কিন্তু ভালো হয় না, মানে তাকে মুখটা দেখলেই মনে রাগ, মানে একটা আকর্ষণ আসে না। কিন্তু মুখে যদি স্মাইল থাকে, আমাকে একজন বলল যে, আমি বললাম যে আমরা কি দিয়ে জয় করতে পারি সবকিছু, অর্থ, টাকা, কড়ি, ধন সম্পত্তি, বলে কিচ্ছু লাগে না, তাই স্মাইল, একটা হাসি, একটা হাসি দিয়ে আমরা অনেক কিছু জয় করতে পারি। একটা মানুষকে তুমি টাকা দিয়ে কতটা কাজ করো। বঙ্কিমবাবু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলছি, ওই চন্দ্রশেখর উপন্যাসে এই সংলাপটা রেখেছিলেন, সুন্দর মুখের জয় সর্বত্র। ইয়েস ইয়েস। মুখ যদি এরকম ভুরু কোচকানো, সারাক্ষণ যেন কোন চিন্তার ভাঁজ রয়েছে মাথায়, আপনি তার সঙ্গে কথা বলে আরাম পাবেন না না না, খুব রাগ, খুব তেজ, খুব মুডি, খুব উষ্মা প্রকাশ করে, যে কোনো কথায় উষ্মা। আমি অনেক অনেক অভিনেতা, অনেক অভিনেত্রী, অনেক রাজনীতিবিদ, অনেক ব্যক্তিত্ব, যেই ব্যক্তিত্বের কাছে হয়তো আমরা কিছুই না, কিন্তু সেই ব্যক্তিত্বের সাথে কথা বললে মনে হয় যে খুব ঘরের ছেলে, খুব কাছের। আমার কাছে একজন ব্যক্তি আসে, যে ব্যক্তিটা মানে যদি শিল্পপতি 10 জন শিল্পপতি হয় WB এর মধ্যে, তার মধ্যে একজন, মানে টাকা পয়সা, ধন দৌলত, সম্মানে কোনো দিক দিয়ে তার কমতি নেই, সে একজন বড় পদেও আছে। সেই ব্যক্তির ব্যবহার এত পোলাইটলি, এত মাধুর্য, এবং ওই যে ব্যবহারের জন্য না তার কাজগুলোও কিন্তু সব কিন্তু হয়ে যায়, কোনো কাজে কিন্তু সে আটকায় না। এই ব্যবহার মানুষের সাথে, এই যে আমার ছোটবেলায় যে ছবির জগতে এলাম, তখন যাদেরকে আমি পেলাম তাদের ব্যবহারে এমন মুগ্ধ হয়ে আছি, এটা আমার মনে হয় আমি
যখন চলে যাব পৃথিবী ছেড়ে তখন পর্যন্ত আমার মনে আচ্ছা, থাকবে। এটা এই কথার জন্য আপনাকে একটা বলি, আমি আপনাকে একটা প্রশ্ন করব, ব্যক্তিগত প্রশ্ন, হ্যাঁ। পারি তো করতে? হ্যাঁ, আচ্ছা, সেই ব্যক্তিগত প্রশ্ন হলো যে এই মানুষটি কিন্তু অভিনয় করেছে, অনেক অভিনয় করেছে এবং বিভিন্ন ব্যক্তিত্বের সাথে অভিনয় করেছে। এবং তার সাথে- স্বর্ণযুগে, হ্যাঁ, স্বর্ণযুগে সেটা- স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগে মানে অভিনেতা অভিনেত্রী তাদের কথা মানে বলার বাইরে। উত্তম কুমার মানে মহানায়ক, ওনার নাম মুখে আসলে নমস্কার, এই ব্যক্তিত্ব, এই যে হাত জোর করে তাকে বলে উত্তম কুমার, মানে নামটা নেওয়ার সাথে সাথে হাতটা যেন জোড়া লাগে, এই যে এই ব্যক্তি। তারপরে মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, তারপরে মানে কালী ব্যানার্জি, যে ব্যক্তিত্বদের বিকাশ হারি রায়, সান্যাল, অনুপ কুমার, মানে অনিল চ্যাটার্জি, কার কথা বলবো, কার কথা বলবো, ছায়া দেবী, মলিনা দেবী, সন্ধ্যা রানী, মানে একসেবার কার এক। হ্যাঁ। তো এই ব্যক্তিত্বের মধ্যে আপনার মানে কারো একজন ব্যক্তিত্বের ব্যবহার আচার আচরণ ভালো, আবার কারো একজন ব্যক্তিত্বের ব্যবহার আচার আচরণ খুব একটা ভালো নয়, খারাপ, এটা আপনি যদি আমাদের সাথে শেয়ার করেন। এখন কি ছোটবেলায় আমি যখন স্বর্ণযুগের কথা বলছি, স্বর্ণযুগ বলতে গেলে 50, 60, 70-এর দশক। 50-এ আমি হইনি, ফলে সেটার মধ্যে ঢোকানো। 60, 70 জুড়ে আমি কাজ করেছি ছোটবেলায় অনেক ছবিতে। যাদের সঙ্গে কাজ করেছি, বিকাশ রায়, কালী ব্যানার্জি, অসিত বরণ, সন্ধ্যা রানী, তরুণ কুমার, তারপরে পরে সেকেন্ড ছবিতে আমি পাচ্ছি উত্তম কুমার, সুলতা চৌধুরী, দিলীপ রায়, রবি ঘোষ, মলিনা দেবী, ছায়া দেবী, অজস্র। তা এই যে স্বর্ণযুগের যে সময় আমি কাজ করছি, তাদের প্রত্যেকের ব্যবহার এত মুগ্ধ হয়েছি। আমি আলাদা করে উত্তমবাবুর কথাটাই বলতে যাই। সেকেন্ড ছবি করতে গেলাম নতুন তীর্থ, সুধীর মুখার্জি পরিচালক, যার ছবি হচ্ছে দাদা ঠাকুর, তারপরে শশীবাবুর সংসার, সাপমোচনের মতো ছবির যিনি ডিরেক্টর, সেই সুধীর মুখার্জি সেকেন্ড ছবিতে আমাকে, মানে আমার সেকেন্ড ছবি নতুন তীর্থে কাজ করতে গেলাম উত্তম কুমারের সঙ্গে 1 মাস আউটডোরে। 1 মাস কোথায় কোথায় না গেছি, হরিদ্বার, ঋষিকেশ, লক্ষ্মণচোলা, দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, তোপচাঁচি, নানান জায়গায় একটা বাস ঘুরে ঘুরে যাচ্ছে। সেই বাসের বিভিন্ন মানুষের মানসিকতা নিয়ে একটা নতুন ধরনের একটা জার্নি নিয়ে একটা গল্প, নতুন তীর্থ। সেখানে মেইন বাচ্চাটা আমি যে আউটডোরে গেছি, তখন উত্তমবাবুর সঙ্গে সবে সুপ্রিয়া দেবীর জীবনটা শুরু হয়েছে একসঙ্গে থাকার ফলে। ওরা একটা আলাদা হোটেলে থাকতেন, সুপ্রিয়া নতুন তীর্থের নায়িকা নন, নায়িকা ছিলেন সুলতা, তা সুপ্রিয়া উত্তম থাকতেন একটা হোটেলে, আর আমরা সবাই থাকতাম আরেকটা হোটেলে। সেই যে হোটেলে আমরা থাকতাম, সেখানে উত্তমবাবু সন্ধ্যাবেলায় প্যাক আপ হলে পরে আড্ডা মারতে আসতেন, কারণ উনি যাদের হাতে তৈরি হয়েছেন, ছায়া দেবী, মলিনা দেবী, জহর গাঙ্গুলি, তারা তো আমাদের সঙ্গে রয়েছেন, ফলে আড্ডা মারতে আসতেন। সেইখানে ছায়া দেবী একদিন বলছেন উত্তমকে যে শঙ্কর কিন্তু খুব ভালো গান করে। তখন বলে তার তো শঙ্কর শুনতেই হয় গান। উত্তম কুমার গান শুনতে চেয়েছে, আর আমি তাকে শোনাবো না, হতে পারে না। কি গান শুনতে চেয়েছিল তখন? ওই গানটা আমরাও শুনবো। একটুখানি শোনাবো। একদম। তখন কি হতো, তখন তো রেডিও আর রেকর্ডের উপর ভরসা, টিভিতে আসেনি, ফলে রেডিও রেকর্ড শুনে শুনে গানগুলোকে আমার তোলা। সেই গানেরই উনি শুনতে চেয়েছেন সবার মাঝখানে। আমি তখন উত্তমবাবুরই একটা ছবির গান একটুখানি শুনিয়েছিলাম। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথার থর থর অধর কাপা, তাই কি আকাশ হলো আজ, তাই কি আকাশ হলো আজ, আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। হাততালি কোথায়? সবাই হাততালি চাই, কিন্তু সবার ভালো লাগছে কিনা জানি না। না, দারুণ। মানে তখন উত্তমবাবু এইভাবে করে
আমাকে পিঠ চাপড়ে করছে। আমি বুঝলাম যে ভালোই গিয়েছে, নাহলে এটা কেন উনি মানে আমি বলি আপনাকে একটা কথা, সবাই শুনুক, আপনারা সবাই শুনবেন। দেখুন, সব কথা কিন্তু ঠিক হয় না। আমরা যেটা শুনি সেটা যে ঠিক হবে তা না। আমরা যেটা দেখি এবং শুনি, সব পঞ্চ ইন্দ্রিয় যখন এক সিগন্যাল দেয় ওটা ঠিক। কারণ এই যে আজকে এই ব্যক্তিত্বের কাছ থেকে আমরা পজিটিভ ভাইব পেলাম, কেন জানেন তো? এনার চন্দ্রটা খুব ভালো, এনার বুধটা খুব ভালো। বুধ আর চন্দ্র যদি পজিটিভ থাকে, সেই ব্যক্তি সিঙ্গিং, গান, মানে অভিনয় বলুন, তারপরে সেই ব্যক্তির শিক্ষার জায়গাটা বলুন, মানে অধ্যাপক, বুঝতে পারছেন কত ছাত্রকে শিক্ষা দিচ্ছে, শিক্ষা দান করছে, শিক্ষা ছড়িয়ে দিচ্ছে, এবং ওই মাঝেই কিন্তু এনার সাংস্কৃতিক যে দিকটি সেটাও কিন্তু উজ্জ্বল। এখনো গান করে, কত সুন্দর। কিছু চাই না, না আমার এটা চাই, আমার হারমোনিয়াম চাই, আমার একটা মাইক্রোফোন চাই, আমার একটা গিটার চাই, আমার একটা তবলা চাই, এগুলি কি চাই? যার প্রতিভা থাকে সে যখন যেখানে খুশি তার প্রতিভা দেখাতে পারে এবং সে সাকসেসের শীর্ষে। না অভিনয় করে তো কিছু হলো না, এই ব্যক্তি চায়নি তো কি চাই? আমার অভিনয়টা প্যাশন নয়, আমার অভিনয়টা শখ, ভালোবাসা। আমার অভিনয় থেকে রোজগার করব তা নয়, এটা আমার কাছে একটা সাইড, এটা আমার একটা ভালো লাগা, এটা একটা ভালোবাসা। এটা দিয়ে যে আমি বড় কিছু করব তা নয়, করছি, আমার এটাতে আমার হলেও হবে না হলেও হবে, এটা আমার ভালো লাগা। এবং এই ব্যক্তি ডক্টরেট, এবং এই ব্যক্তি একজন অধ্যাপক, এই ব্যক্তি শিক্ষা দেয়। তার মানে এখানে কি কি চাইছি? বৃহস্পতি স্ট্রং না, দেখি হাতটা দেখি, বৃহস্পতি স্ট্রং, শনি একটু সমস্যা, মানে রবির জায়গাটা দারুণ, বুধের জায়গাটা দারুণ, এই যে চন্দ্রের জায়গাটা দারুণ, এই যে কেতুটা একটু ডাউন থাকবে, শুক্রের জায়গাটাও খুব একটা ভালো। এই যে এর হাত, আপনারা সবাই দেখুন, দর্শক বন্ধু দেখুন এই হাতটা মনে হয় না আজও পর্যন্ত কেউ দেখেছে। দেখুন এইভাবে এই ব্যক্তি, এই দেখুন, আপনারা জানুন বৃহস্পতি আজকে এনার ব্যবহার, এনার আচার আচরণটা এত ভালো, তাই এনার বৃহস্পতিটার পজিটিভ ভাইব পাচ্ছে উনি। শনিটা একটু ডাউন, এই রবির জায়গায় এরকম থাকে কারো? খুব কম সংখ্যক লোকের থাকে, তাই রবির জায়গাটা খুব স্ট্রং, তাই ওনার সাফল্য আছে, সাকসেস আছে। উনি মানে একদম মাটির সাথে মিশে যায়নি, ওনার কিছু এই নেই যে আমার এখান থেকে রোজগার চাই, আমার এখান থেকে ইনকাম চাই, চলে যাচ্ছে, ভালোভাবে চলছে, উনি হ্যাপি আছে। রবিতে নাম, যশ, সম্মান। এখনো যদি রাস্তায় বেরোয়, এখনো যদি কোনো শপিং মলে যায়, এখনো যদি কোনো জায়গায় যায়, আরে দাদা আপনি কেমন আছেন, আপনার সেই অভিনয় দেখেছি, কবে অভিনয়? এখন যদি কোনো একটা অভিনয় হয় 2 বছর পরে অভিনয়টা ভুলে যায়, আর এই ব্যক্তির অভিনয় এখনো। এবং এই যে বুধের স্থানটা, বুধের জায়গাটা দুর্দান্ত, বুধের জায়গাটা ওরা এতটা ভালো, যার জন্য আমি আপনার হাত দেখালাম দর্শক বন্ধুদের, কেন জানেন তো? ওরা দেখুক ভালো হাতগুলি, ওরা দেখুক যে পজিটিভ ভাইব্রেশন কোথায় থাকে, কেন একটা মানুষের এত গুণ থাকে। আপনি একাধারে একজন অভিনেতা, একাধারে একজন শিক্ষক, ভালো গায়ক, আপনার ব্যবহারটা, লেখালেখি করেন। আমি একটু দেখাতে চাই বইটা, আমি দর্শক বন্ধুদের আমি এই বইটি ওনাকে উপহারও দিচ্ছি। ও মাই গড, থ্যাংক ইউ। আমার এর মধ্যে অন্তত 14-15খানা বই বেরিয়ে গেছে বাজারে। তা গত বছর এবং এবছরের বইমেলাতে 2টো বই পর পর শ্রীরামকৃষ্ণের উপরে বেরিয়েছে। এবছরে এই বইটা করেছি আমি, শ্রীরামকৃষ্ণ বাইরের যে সমস্ত প্রদেশে গেছেন, বাংলায় না বাইরে, মথুরা, বৃন্দাবন, কাশী, বেনারস, সেইটা নিয়ে এই বইটা। আর গতবার যেটা পূর্ণক্ষেত্র বার করেছিলাম, সেইখানে রয়েছে ঠাকুর কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গায় গেছেন সেইটা নিয়ে করেছেন পূর্ণক্ষেত্র ভালো বিক্রি পেয়েছে আপনাদের আশীর্বাদে, এটাও পাচ্ছে। সুতরাং বুঝলাম যে ঠাকুর আমার সঙ্গেই আছে। আমি কি পেয়েছি? এই মানুষটা কে? এই মানুষটা আমার জীবন, আমার লাইফ বলতে পারো। ইনি আমার সব। আজকে একটা আমি না বলতে চাইনি, আমি আজকে বলবো একটা কথা। মানে কিছু আমার গুরুদেব বলেছিল যে সব জায়গায় বলবে না, যদি কোনো সময় যদি মনে হয় বলো, কিন্তু মানে
মানে শরীরটা যেন কেমন করছে আর কি। আমি যাই বেলুর মঠে। বেলুর মঠে একজন আছেন, তার কাছ থেকে সে নেই এখন, দেহটা রেখেছেন, তার কাছে যাই যে আমি দীক্ষা নেব। সেটা মানে 12 বছর আগে, ধরুন 10-12 বছর আগে দীক্ষা নেব। দীক্ষা নিবি? আচ্ছা আয়। আমি ওনার পায়ে হাত দিলাম, একটা অদ্ভুত একটা আনন্দ অনুভূতি। মহারাজ যে তার পা মানে তুলতুল করছে, নরম হাত, মানে একটা অন্যরকম। আমি বললাম আমাকে দীক্ষা দিন, আমার ভালো লাগছে না, আমি দীক্ষা নেব। বলে কি দীক্ষা নেবে? আচ্ছা বসো। মাথায় হাত দিল, খানিকক্ষণ বাদে বলল তোমার তো দীক্ষা নিয়েছো। না আমি দীক্ষা নিয়ে নিয়েছি। কবে? আমি নিইনি দীক্ষা, তুমি নিয়ে নিয়েছো, তুমি ভালো মনে করো। আমি তো মনে করতে পারছি না দীক্ষাটা কখন নিলাম। তো উনি বলল যে তোমাকে ঠাকুর নিজে এসে তোমার স্বপ্নে কি দীক্ষা দিয়েছিল কোনোদিন? আমি বললাম হ্যাঁ, আমি তো, কিন্তু ওটা তো অন্য, ওটা কি স্বপ্ন দেখেছি? বলে স্বপ্ন দেখোনি, ওটাই বাস্তব। ওটা খুব কম লোক, খুব মানে এই বিশ্বের মধ্যে হয়তো 2-3 জন পেয়েছে এরকম, তার মধ্যে দিয়ে তুমি একজন। তোমার দীক্ষা হয়ে গেছে। বলে আমি না, তখন আমার চোখ থেকে জল পড়ছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে আমি বললাম যে আমি দীক্ষা পাবো। বলে তুমি হয়ে গেছে দীক্ষা, তুমি ই করো। না হবে না। তো এই ব্যক্তি স্বপ্না দীক্ষা, মানে ইনি যে আমার কাছে কি, আমার কোনো কিছু হলে, কোনো ধরো মানে শারীরিক কোনো কিছু, মানে কোনো কিছু, শ্রীরামকৃষ্ণ ছাড়া ভাবতেই পারবো না। মানে আজকে ইনি একটা অন্য জিনিস। মানে এই যে ঠাকুর না, ইনি এই যে গায়ে একটা কি মানে মানে সাদা কাপড় না পরক মধ্যে কিছু, কিন্তু কোনো কিছু কিন্তু নেই ওনার, মানে দামি শার্ট, দামি প্যান্ট, দামি কিছু নেই। হয়তো এই যে কাপড়টা না, এই কাপড়টা কিন্তু মানে 1000 কোটি টাকার থেকেও দাম বেশি। এটা এই যে মানুষের এই যে ছবিটা, এই ছবিটা হলো দাম। যে বোঝে, যার এর মাহাত্ম্য জানে, যে এনার মাহাত্ম্য পেয়েছে। আজকে এই যে ডক্টর শঙ্কর ঘোষ এনার মাহাত্ম্য পেয়েছে, তাই ইনি এনার বই লিখেছে। বই এই আমি অনেক চেষ্টা করেছি যে আমি ঠাকুরের নাম করে, ঠাকুরের নামে কিছু একটা লিখবো, কিছু একটা বলবো, আমি পারিনি লিখতে, কিন্তু এখনো ওই সময়টা আসেনি আমার, ওই সময়টা এখনো আসেনি, তাই আমি পারিনি। সময় না হলে হবে না। হ্যাঁ, হবে না, মানে যখন তোমার ধরার হবে কিছু, তখন তুমি ধরতে পারবে। আজকে আমি জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম আমার একটা আশ্রম রয়েছে, এবং আমার একটা বৃদ্ধাশ্রম হচ্ছে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম, এবং সেই বৃদ্ধাশ্রমটা অলমোস্ট কমপ্লিটেড পথে, আর হয়তো 2-3 মাস বা 6 মাসের মধ্যে সেটা ওপেন হয়ে যাবে। এই ঠাকুর করিয়েছে আমাকে। এই ঠাকুর, একটা কথা এর মধ্যে বলিনি, ঠাকুর প্রায়ই বলতেন যে তার ইচ্ছে না হলে, তার মানে একটা ডিভাইন পাওয়ার, তার ইচ্ছে না হলে গাছের একটা পাতাও নড়তে পারবে না। তো সেখানে আপনাকে দিয়ে ঠাকুর এটা করাচ্ছেন। আমি বলি এই মানুষটি শিক্ষিত না, এই মানুষটি, অনেকে বলে তো মূর্খ, শিক্ষা দীক্ষা নেই, পড়াশোনা করেনি। এই মানুষটির শিক্ষা অনন্ত। যার শিক্ষা, কত সুন্দর গান করতো, কত সুন্দর গান লিখতো, কত সুন্দর গান গেয়েছে, তার কথা, তার গান, এনাকে নিয়ে রিসার্চ হয়, মানে ইনি এনার মধ্যে পাওয়ারটা কোথা থেকে এসছে, কি পাওয়ার। মানে আমি বলি যে এনার ব্যাখ্যা দেওয়া আমার মতো ক্ষুদ্র মানুষের সম্ভব নয়। ঠাকুরের প্রসঙ্গে একটু বলি, ঠাকুরের কৃপাতেই হয়েছে যে এই রামকৃষ্ণ মঠ মিশনের 3টে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড় প্রতিষ্ঠান 3টে, আমি বেলুড় মঠটা সরিয়ে রেখেই বলছি। একটা হচ্ছে ঠাকুর যেখানে কল্পতরু হয়েছেন এবং দেহও রেখেছেন, কাশীপুর উদ্যানবাটি। সেখানে আমাকে এখন প্রত্যেক মাসের কোনো একটা শনিবার সঙ্গীত মানে পরিবেশন করতেই হয়। গত মাসে মানে এই এপ্রিল মাসেও করেছি, মে মাসেও আমার 17 তারিখ বোধহয় ডেটটা, 17 তারিখ আমার প্রোগ্রামটা আছে হচ্ছে ওই কাশীপুর উদ্যানবাটিতে। তাই এটা ঠাকুরের কৃপা না হলে তো আমি ওখানে প্রোগ্রাম করতে পারতাম না। ঠাকুর যেখানে কল্পতরু হয়েছেন, ঠাকুর যে বাড়িটাকে বলতেন তার দ্বিতীয় কেল্লা,
বাগবাজারে বলরাম বসুর বাড়ির মানে বলরাম মন্দির যেটা, সেখানে আমার থাকে প্রত্যেক মাসে প্রোগ্রাম থাকে। এই মাসেও আমার আছে 17টা 19, 17 কি 19, আমি ডেটে একটু গন্ডগোল করছি, সেখানে আছে। আর বিবেকানন্দের বাড়িতে আমার আছে 13 তারিখে, স্বামী বিবেকানন্দের বাড়িতে 13 তারিখ। এই যে 3টে প্রতিষ্ঠানে যে আমি গীতি আলেখ্য পরিবেশন করে থাকি 1 ঘন্টার, এটা ঠাকুরের কৃপা না হলে তো করতে পারতাম না। যে আরো অনেক আলোচনা থাকবে, আরো গ্রহ নক্ষত্রের খেলা এই নিয়ে আলোচনা থাকবে। আমার এই ব্যক্তির সাথে কেমন সম্পর্ক, কি করে আলাপ হলো, কি করে এই ব্যক্তি একজন সেই মাস্টার শঙ্কর থেকে ডক্টর শঙ্কর হলো, এগুলি নিয়ে আরো অনেক আলোচনা থাকবে। আজকের এই সময় এই টাইমে এই এপিসোডের ফার্স্ট শেষ হলো, সেকেন্ড এপিসোড তোমরা আগামী পর্বে দেখতে পারবে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকো, সবাই ভালো থাকো, আনন্দ করো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।